আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম নবগ্রামের মেয়ে। লেখক অমর মিত্র। তোর সঙ্গে নবীন ঘোষের দেখা হয়নি তো খোকা? কথাটা আচমকা কানে যেতেই খোকা ফিরে দেখল সেই ধূর্ত মুখ। নবীন ঘোষের সঙ্গে তার দেখা হয়নি বাঁচোয়া, কিন্তু এই লোকটার সঙ্গে পথে দেখা হওয়াও ভালো নয়। দুজনে সারাদিন আলাদা আলাদা ভিন্ন পথে ঘুরে বেড়াচ্ছে। চুক্তি আছে পথে যেন একসঙ্গে ওদের কেউ না দেখতে পায়। সে বাড়ি ফিরছে নবগ্রামের মেয়ের টানে। বাপ ভুবন সেনাপতি এই সন্ধে ফিরছে কেন? তার আবার কিসের টান? খোকা দেখল বাপের চোখ জোড়াই আছে শুধু আগের মতো। ধুতি জামা পায়ের চটি সমেত দেহটার ভিখিরির দশা। সারাদিন এ পথে ও পথে ধান্ধায় ঘুরে ঘুরে এখন মাথাটা যেন বুকের কাছে ঠেলে যাচ্ছে। কারবার দিন দশেক বন্ধ রাখতে হয়েছে। শুধু শুধু ঝাঁপ খুলে পাওনাদারদের সুযোগ করে দেওয়ার অর্থ হাঁড়ি কাঠে মাথা দেয়া। পুঁজিপাটা এখন শূন্যের ঘরে ঠেকেছে প্রায়। বাপের সঙ্গে খোকার দেখা এই বড় রাস্তার মোড়ে। এখান থেকে পায়ে হেঁটে বাড়ি 10 মিনিট। এই 10 মিনিটই ভয়ের। যদি নবীন ঘোষ বা রাখাল সর্দারের সঙ্গে দেখা হয়ে যায়। খোকা এলো পূব দিক থেকে। বাপ হেঁকে উঠল পশ্চিমের ধুলোবালি মেখে। চুক্তি মতো এখন একজনের যাওয়ার কথা যেন উত্তরে, অন্যজন পা বাড়াবে দক্ষিণে। ভাগ্যিস পৃথিবীর 4টে দিক আয়ত্তে ছিল মানুষের। এই 4 দিক নিয়ে কলকাতা শহরটাও ভুলভুলাইয়া। গলি ঘুপছি, লেন বাইলেন, তোষো বাইলেন নিয়ে একেবারে বংশলতিকার মতো। শেষ নেই। সব গোলকধাঁধা পাওনাদারদের চেয়ে বেশি চেনে খোকা, তাই পার পেয়ে যাচ্ছে। তোমায় ধরেছিল? 1 হাত দূর থেকে জিজ্ঞেস করল খোকা। বিষণ্ণ ভুবন সেনাপতি আরও 1 হাত সরে গেল। এখন পাশাপাশি হাঁটতে রীতিমতো ভয়। দূর থেকেই কথা হোক, একজনকে ধরলে অন্যজন সটকে যেতে পারবে। মতি সিং ধারে মাল দেবে? খোকা দূর থেকে আবার জিজ্ঞেস করল। জবাব দিল না ভুবন। এখানে মৌন থাকার অর্থ অন্য, তা তার ছেলের বুঝতে অসুবিধে হয় না। হালকা অন্ধকারে ছেয়ে যাচ্ছে পুরনো শহরের প্রতিটি বিন্দু। দুজনে চাইছিল আর একটু অন্ধকার নামুক এই এতটুকু পথের ভিতরে। না হলে কি হতে কি হয়ে যাবে। কারবারে বাপ বেটায় খুব ফেঁসে গেছে। ফেঁসে এখন পাওনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর খোকার তো সারে সর্বনাশ। ঘরে বাইরে তারা খাওয়া অবস্থা। ছেলেকে নবগ্রামে বিয়ে দিয়েছিল ভুবন সেনাপতি। নবগ্রামে সেই মেয়ে এখন রণচণ্ডী মূর্তি ধরেছে। স্বামী শ্বশুর সব তার কাছে সমান। ফুলসজ্জের রাত থেকে ধান্দায় ছিল স্বামীকে নিয়ে আলাদা হবে। খোকা তার কাছে গোপনে 6 মাস সময় নিয়েছিল। কিন্তু কপালের গেরো, টিমটিমে কারবার হঠাৎ মুখ থুবড়ে পড়ল। দেনায় দেনায় দোকান লাটে ওঠার জোগাড়। এখন আর আলাদা হওয়া সম্ভব নয়। তাহলে কারবারের দেনা একার মাথায় আসবে। আর একা হলেই পাওনাদারের দল ঠেসে ধরতে সুবিধে পাবে। খোকা প্রত্যেক দিন সকাল বিকেল থেতো হচ্ছে নবগ্রামের মেয়ের কাছে। শ্বশুরকেও ছাড়ে না বউ। আজ সকালেই তো স্বামী শ্বশুরের দুটো মাথা যেন ঠোকাঠুকি করে দিয়েছে বাক্যবাণে। খোকা ফিরছে ভয়ে ভয়ে। ঘরে ফিরলে বউ দিন রাত্রির বলে, কবে যে থান কাপড় পরে শাঁখা ভাঙবো। শাঁখা আগে ভাঙে না থান কাপড় আগে পরে এটা ভুবনের ছেলের জানা নেই। বউকে যে জিজ্ঞেস করবে তাতেও ভয় করে। মেয়ে মানুষের মুখ আর জিভে কি পার্থক্য। মুখের কথা মনে পড়লে জিভের কথা ভুলে টানে টানে ঘরে ছুটতে হয়। নবগ্রামের সুন্দরীর টান আছে। ভুবন সেনাপতি বলল, ক্যানিং স্ট্রিটের মুখে নবীন ঘোষের সঙ্গে দেখা। আমি ওরে দেখিনি। আমাকে পিছন থেকে খপ করে ধরে বলল, 500 টাকা কবে দেবা? দোকান বন্ধ কেন? খোকা বাপের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, কি বললে তুমি? শালা এখন চা সিগারেটও বলে না, ফালতু 60 পয়সা খরচা হলো, শেষে তোর ঘাড়ে চাপালাম খোকা।
খোকা কিছু বলল না। এটা তো অলিখিত চুক্তি। বাপ তার নামে বলবে, সে বাপের নামে, না হলে রেহাই পাবে কিভাবে? বললাম, ছেলের হাতে দিয়েছিলাম। অপগণ্ড ছেলে তার বউয়ের জন্য গয়না গড়ে সর্বনাশ করে দিয়েছে 500 টাকার। খোকার বুকটা কেঁপে উঠল। করেছি কি তার বাপ? এ কথা যদি নবগ্রামের সুন্দরীর কানে যায় তো অনর্থ করবে, আর সুন্দরীর বাপের কানে গেলে তার শেষ। খোকা শ্বশুরের অবস্থা ভালো, চালু মিষ্টির দোকান নবগ্রাম স্টেশনের গায়ে। বিয়েতে মেয়ে জামাই মিলিয়ে 5 ভরি সোনা দিয়েছিল। সেই গয়না যে সুন্দরী কোথায় সরিয়ে ফেলেছে তার খোঁজ পাওয়া দুষ্কর। বড় চতুর মেয়ে মানুষ। কান গলাও খালি করে ফেলেছে। এমনকি ফুলসজ্জের রাতে সে যে নাকছাবি দিয়ে প্রথম চুম্বন করেছিল নবগ্রামের সুন্দরীকে, তাও নেই। বউ বলে, অভাবী কারবারে সামনে থাকলে ও গয়না থাকবে না, কারবার খেয়ে নেবে। বাপ তার বড় কারবারি, এসব খবর সে জানে। এইসব নিয়ে কিছু বলতে গেলে নবগ্রামের মেয়ে চোখ রাঙায়। কোন বাপের মেয়ে আমি তা জানো? খোকা তখন চুপসে যায়। শুধু তার বাপ ভুবন সেনাপতি মাঝে মধ্যে ছেলেকে উপদেশ দেয়, বউ তোর খুব শানা, বউয়ের খপ্পরে পড়িস নি খোকা, রস নিংড়ে নেবে। ও হলো ময়রার মেয়ে। ময়রা শ্বশুরকে দেখে শেখার আছে এটা মনে হয় মাঝে মধ্যে, কিন্তু কী যে শিখবে তা খুঁজে পায় না খোকা। শুধু মনে হয় শেখার আছে। বউয়ের মন ভিজোতেও একথা বলে মাঝে মধ্যে। তখন বউ যেন পাথরে পাথরে ঠিকরানো আগুন হয়ে ওঠে। কিন্তু শেখো না কেন? শেখো তো ওই ফেল মারা কারবারি নিজের বাপের কাছে। যাও ধরো আমার বাপেরে। তা ধরেছিল খোকা তার শ্বশুরকে। গোবেচারা হয়ে মুখ অন্ধকার করে হাত কচলে বলেছিল, কারবার এখন লাটে উঠতে গেল বাবা। কারবারটি কি? না, গোখাদ্য বিক্রি করা। খড়, ভুসি, খৈল আর চিটেগুড়ের কারবার ভুবন সেনাপতির। সঙ্গে আছে নবগ্রামের জামাই তার ছেলে। এই তল্লাটে খাটাল কম নয়। গরু, মোষ, ছাগল যে কত বেওয়ারিশ হয়ে ঘুরে বেড়ায় তারও ইয়ত্তা নেই। তার চেয়েও বেশি আছে খাটালের গরু, মোষ। কিন্তু ইদানিং হয়েছে বিপদ। এক বিহারি ঢুকে পড়েছে ব্যবসায়। 50 গজ দূরে গোবিন্দ আড্ডি লেনের মুখে দোকান খুলে বসেছে। বিহারি গোয়ালার দল সব দেশওয়ালি ভাইয়ের কাছে ছুটছে। খোকা ভেবেছিল শ্বশুর বাঁচাবে, বাঁচাতেও হয়তো এই ভরাডুবি থেকে, কিন্তু কারবারে তার বাপ অংশীদার শুনে পিছিয়ে গেছে। নবগ্রামের শাশুড়ি আবার শ্বশুরের চেয়ে বেশি বুদ্ধি ধরেন। তার পরামর্শেই তো শ্বশুর মশাইয়ের এত রমরমা। শোনা যায় শ্বশুর নাকি প্রত্যেক দিন সকালে, যা শোনা যায় যাক, শ্বশুর শাশুড়ি পিতৃমাতৃতুল্য, তাদের কারবারে মাথা গলানো পাপ। শ্বশুর মশাই তো বাঁচালেন না, উল্টে নবগ্রামের মেয়ে সুন্দরী বলেছিল, তোমাদের কোনো কালচার নেই। কালচার? হাঁ হয়ে গিয়েছিল ভুবন সেনাপতির ছেলে। এসবের কথা ভাবেও নি কোনো দিন। কারবারে লাভ করো, সংসার ধর্ম পালন করো, এর বাইরে অন্য কিছু থাকতে হয় নাকি? তফাৎটা দেখো, তোমরা করো গোখাদ্যের ব্যবসা, আমার বাপ করে মানুষের সোয়াদের কারবার। তো কারবার কারবারই, যাতে লাভ হয়। ওহো, কোথায় জীবের সোয়াদ আর কোথায় গরুর যাবনা। গোয়ার গোবিন্দ খোকা তার বউয়ের সঙ্গে জোর তক্কে নেমেছিল। চিৎকার করে করে বোঝাচ্ছিল, বড়বাজার নিয়ে যাব, মতি সিং মশাইয়ের গোডাউন দেখলে হাঁ হয়ে যাবা। কত বড় কারবার খৈল আর চিটেগুড়ের, আহিরি টোলায় 3 তলা বাড়ি। ফিক ফিক করে হেসেছিল সুন্দরী। এই তোমার শালাশালি যদি আসে, হাতে ধরো পয়সা নেই, কি দিয়ে আতিথ্য করব? কেন পয়সা থাকবে না? থাকবে, কবে আসবে তা যদি জানা যায়। মাথা নেড়েছিল সুন্দরী। ফু, যদি তাদের ভাগ্নি হয় তো বলে আসবে বোনের বাড়ি, যখন তখন আসবে। খোকা আকাশ থেকে পড়েছিল। ভাগ্নে হবে নাকি?
সুন্দরী তার গা থেকে আরশোলা ঝেড়ে ফেলার মতো সরিয়ে দিয়েছিল খোকার হাত। সরিয়ে দিয়ে স্বামীকে তাচ্ছিল্য করে বলেছিল, আমার বাপের মিষ্টির দোকান আতিথ্য করার অসুবিধে নেই, খপর পাঠালেই হলো, গজা বালুশাই চলে আসবে। কিন্তু তোমাদের কারবার একবার ভেবে দেখো দেখি। মনে লেগেছিল খোকার, বউ আপন হলেও তো আসলে আপন নয়, আপন হলো বাপ মা। ভেবেছিল কারবারে উন্নতি করে দেখিয়ে দেবে নবগ্রামের মেয়েকে। গোখাদ্য একটা ব্যবসা বটে, আদি ব্যবসা। এই ব্যবসা না থাকলে ছানার কারবার থাকতো? ফুটে যেত না সুন্দরীর বাপ, তার নবগ্রামের শ্বশুর? কিন্তু তার যেন সারা জীবন হেনস্থা হওয়ার জন্য ওই মেয়ের সঙ্গে মালা বদল হয়েছে। 50 গজ দূরে ওই দোকানটা খুলতেই ভুবন সেনাপতির কারবারের তেল কমতে কমতে এখন যেন প্রদীপের বুক পুড়ছে চচ্চড়িয়ে। ধারে ধারে বাপ বেটায় ডুবে যাচ্ছে। এখন আবার বউয়ের নাম জুড়ে দিয়েছে ভুবন নবীন ঘোষের কাছে। আসলে পুত্রবধূর চালচলনে ভুবনের ভিতরে বিন্দু বিন্দু রাগ জমেছিল, তা এইভাবে মেটালো। খোকা তার বাপকে বলল, তুমি যে বলেছ বউরে আমি গয়না গড়ে দিয়েছি, এটা কি ভালো করলে? সত্যি তো দিইনি, শুধু শুধু নবগ্রামের মেয়েকে জড়ালে কেন? আকাশ থেকে পড়ল ভুবন, তোর বউয়ের কি দোষ? দোষ তো তোর নামে দিলাম। তুই বউ পাগলা, বউয়ের ইয়েতে দিয়েছিস পাওনার টাকা। চিটেগুড়ের কারবারে ঘরের বউ কেন টানতে গেলে? তার চেয়ে যদি বলতে সব আমি চোলাই খেয়ে উড়োই দিছি। ভুবনের মুখ অন্ধকার। গোমরা মুখে সে বলল, তা কি হয়? ছেলে আমার চোলাই খেয়ে পয়সা উড়োবে তেমন ছেলের জন্ম দিইনি আমি। কিন্তু এখন যদি সুন্দরীর কানে যায়? চমকালো খোকার বাপ। সত্যিই তো, রাগে ছেলের বউকে ঢিট করেছে এইভাবে, কিন্তু কথাটা মিথ্যে। নবগ্রামের বেয়াই বেয়ান যদি শোনে, তারা তো জানে না এইভাবে বাপ বেটায় পাওনাদারের কাছ থেকে রেহাই পাচ্ছে। ছেলের সঙ্গে দেখা হলে সে বাপের ঘাড়ে চাপায় আর বাপ দোষী করে ছেলেকে। সঙ্গে আজ কায়দা করে নবগ্রামের মেয়েকে জুড়ে দিয়েছে। ক্যানিং স্ট্রিটে নবীন ঘোষকে বলেছে, ছেলে হয়েছে বউয়ের ন্যাংটা, দিলাম আপনার 500 টাকা শোধ করতে, গড়ে এনেছে বউয়ের হার। কি দিনকালি না পড়ল, ছেলে সর্বক্ষণ বউয়ের আঁচল ধরে বসে আছে। ঘরের সামনে বাপ বেটায় কাছাকাছি হলো, ভয় কেটেছে। এখন শুধু নবগ্রামের মেয়েকে সামলাতে হবে, যদি তার কানে যায়। আজ সকালে বেরোনোর সময়ই বউ একচোট শুনিয়েছে। দোষের মধ্যে নাকছাবিটা চেয়েছিল খোকা, তাও বেচার কথা বলেনি, শুধু বলেছিল একবার চোখের দেখা দেখবে। ফুলসজ্জের কথা আজ সকাল থেকে খুব মনে পড়ছিল খোকার। শুনে বউয়ের কি তর্জন গর্জন। নবগ্রামের মেয়ের চোখ ফাঁকি দেয়া খোকার সাধ্য নয়। উঠোনে পা দিয়ে বাপ বেটায় ভূত দেখল। আরে কি, নবীন ঘোষ গ্যাঁট হয়ে বসে আছে চায়ের কাপ নিয়ে। নিশ্চয়ই সুন্দরীর কাজ, না হলে পাওনাদারকে ঘরে বসিয়ে চা খাওয়াই কোনো বউ? বড় মানুষের ঝি স্বামী শ্বশুরের দুঃখ বোঝে না? ভুবন সেনাপতি কাঁচা ভয় গিলে নিরীহ হয়ে জিজ্ঞেস করল, নবীনবাবু যে হঠাৎ? চায়ে শেষ চুমুক দিয়ে ঠং করে কাপটা মেঝেয় রেখে নবীন উঠে দাঁড়ালো। মুখের চেহারার কি বিকৃতি! মেঝে কাপের শব্দে খোকার বুক ভেঙে গেল যেন। আর রক্ষা হলো না। নবীন ঘোষ খোকার দিকে এগোচ্ছে। ফলাফল জলের মতো। ইঙ্গিত করেছে ভুবন। নবীন ঘোষ টাকার কথা উচ্চারণ করার আগেই খোকা ঝাঁপিয়ে পড়েছে তার পায়ে। কটা দিন সময় দাও দাদা, খরচ হয়ে গেছে সব। পায়ে ঝাঁপালে সমুদ্র কেন, বৈতরণীও পার হওয়া যায়। এই শিক্ষা ভুবনের। ছেলেকে শিখিয়েছে, দরকারে বউয়েরও পায়ে পড়বি, দেখবি সব ঠান্ডা। এই এই সরে যা, টাকা দিয়ে পা ধর, খবরদার আর পায়ে হাত দিবি নে। বলতে বলতে নবীন ঘোষ নিজেই সরে গেছে এক লাফে। টাকা ছেড়ে কথা বল। কোনো ভুজুং ভাজুঙে আর ভুলছি নেই।
ঝড় এখন খোকার ওপর দিয়ে যাচ্ছে, ঘুরে তার বাপের দিকেও আসতে পারে। এবার সটকে যেতে হয়। সেনাপতি রণে ভঙ্গ দিয়ে পালাতে যেতেই তার জামায় টান পড়ল। কে? নবগ্রামের মেয়ে? হে ভগবান, এই যে দেখি জলে বাঘ ডাঙায় কুমির, পালানো যাবে না। সেনাপতি দেখল পুত্রবধূর চোখ জ্বলছে, মাথায় ঘোমটা নেই, চুল খোলা, কপালের সিঁদুর নাকে গড়াচ্ছে। স্বামী শ্বশুরের হেনস্থায় বড় মানুষের মেয়ের খুব ফুর্তি। কেউ বেরোবে না। ছি, দেনার জন্য মানুষের পা ধরা, কি কপাল আমার। এই যে তুমি চিটেগুড়ের পাওনাদার, থু, বাইরে গিয়ে দাঁড়ান, দেখছি আমি। উঠে দাঁড়িয়েছে খোকা। তার চোখে জল, সর্বাঙ্গে ধুলোবালি। পাওনাদার বাড়ির বাইরে সে দেখতে লাগলো সুন্দরীর কাণ্ড। বউ ঘরে ঢুকলো, বেরোলো, শ্বশুরকে ডেকে কি যেন বলল, হাতে কি যেন দিল। সেনাপতি তা নিয়ে এক লাফে ছুটে গেল পাওনাদারের কাছে। আহা, কি সুন্দর লাগছে বউকে, এর রূপে মজেছিল খোকা। ছুটে যেতে ইচ্ছে করছে, কিন্তু বউ যে সামনে এলো, এসে আবার তর্জন গর্জন। দিয়ে দিলাম হাড় ছড়া। তোমার কালচার বলে কিছু আছে কিনা? ফুলসজ্জার নাক চাবি বেচতে চাও? এই জন্য বলি, সোয়াদের কারবার ধরো। ছি ছি ছি, হাড় বন্ধক দিয়ে দেনা শোধ করে এসো। খোকা চমকে উঠল। নবগ্রামের মেয়ের নাকে সেই নাকছাবি জল জল করছে। বুকটা ধক করে উঠল ছোট সেনাপতির। হাড়ের চেয়ে কি নাকছাবির দাম বেশি?